ভারী বৃষ্টি ও উজানের পানিতে প্লাবিত ৮ জেলা, বিপাকে ৩৬ লাখ মানুষ। বন্যা মোকাবেলায় জরুরি পদক্ষেপের সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের, চাপ বাড়ায় ছাড়া হয়েছে পানি। প্রধান উপদেষ্টাকে জানালেন ভারতের হাই কমিশনার। এবং গণ অভ্যুত্থানে হত্যা নৃশংসতার তদন্তে জাতিসংঘ প্রতিনিধি দল, গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস। স্বাগত সকালের সংবাদে, সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। উজানের ঢল আর বৃষ্টিতে ডুবেছে দেশের বিস্তীর্ণ এলাকা। বানের পানিতে তলিয়েছে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলা। বাড়িঘরে পানি উঠায় বিপাকে পড়েছেন এসব জেলার লাখ লাখ মানুষ। পানিবন্দী মানুষকে উদ্ধারে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি সহ স্বেচ্ছাসেবী দলগুলো। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা জানিয়েছেন, বন্যায় অন্তত ৩৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। হঠাৎ এই বন্যায় ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার ২ জন মারা গেছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে দেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। এর মধ্যে ফেনী ও নোয়াখালীতেই বন্যা কবলিত ২২ লাখের বেশি মানুষ। এছাড়া বন্যার পানিতে গ্রামীণ সব সড়ক ও ফসলি জমি তলিয়ে গেছে, ভেসে গেছে পুকুর ও খামারের মাছ। পরিস্থিতির অবনতি হওয়ায় সবচেয়ে বেশি বিদ্যুৎহীন অবস্থায় আছে নোয়াখালী ও ফেনী। সেই সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আমার ঘরের সামনে অনেকটা পানি, আমার যেটি একটা ঘর ডুবে গেছে। আমাদের খাল বিল তো সব বন্ধ, কোনো পানি যাবার কোনো রাস্তা নেই। কারণ নতুন বই এই যে বেল বই এই যে জায়গায় জায়গায় বান দিয়ে যে পানিটা কেমনে যায়, সব জায়গায় পানি উঠে গেছে। আমি গরুর নিয়ে একটা সমস্যা আছে, খাবার নাই, গরুর কোনো ঘাস নাই, খাবার নাই, সব জায়গায় পানি উঠে গেছে। আমরা মানজা সমান পুরা পানি, ঘরের ভিতরে পানি, মসজিদের সমান হয়ে গেছে আমাদের পানি। জনদুর্ভোগ চরম আকার ধারণ করায় মানুষজন ছুটছে আশ্রয়কেন্দ্রের দিকে। বন্যা পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সহযোগিতা চাওয়া হয়েছে। কালকে রাত্রে খেতে দিছে, তারপরে সিলিন্ডার ছিল, এসে আমাদের কিছু চাল ডাল দিয়ে গেছে আর কি। ৩০টার মতো ফ্যামিলি আসছে আমাদের এখানে, আমরা তাদেরকে থাকার জন্য জায়গা দিয়েছি। এখন অনেকে আসতেছে, তাদের আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উত্তর পূর্বাঞ্চলের দপ্তরসমূহের সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। একই সাথে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে কন্ট্রোল রুম খোলা হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। এদিকে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। গত 2 দিনে জেলার 3টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে দুর্ভোগে বেড়েছে কুলাউড়া, কমলগঞ্জ, রাজনগরের শতাধিক গ্রামের কয়েক হাজার মানুষের। ভোর রাতে জেলার রাজনগর উপজেলার মনু নদীর বন্যা প্রতিরক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে। ফলে রাত থেকে মৌলভীবাজার, রাজনগর, ফেঞ্চুগঞ্জ এবং মৌলভীবাজার কুলাউড়া বড়লেখা রুটে যানবাহন বন্ধ রয়েছে। পানিবন্দীরা আশ্রয় নিয়েছেন বিভিন্ন আশ্রয়কেন্দ্রে। তবে আশ্রয়কেন্দ্রগুলোতে জনপ্রতিনিধি ও প্রশাসনের লোকজন খোঁজ না নেওয়ায় চরম খাদ্য সংকট দেখা দিয়েছে সেসব জায়গাগুলোতে। বিপজ্জনক অবস্থা, যত পানি বাড়ছে, ঢল, পাহাড়ি ঢলের পানি এবং ভারতের পানি এসে আমাদের নদী বিপদসীমার অনেক উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। কোনো আক্রান্ত ব্যক্তি, বন্যা আক্রান্ত ব্যক্তি যাতে একাধিকবার না পায়, আর কেউ যে একবারও পায় নাই, এরকম অবস্থা যাতে না হয়, এই জন্য সমন্বয় সাধন করে আমাদের পৌরসভায় অফিস আছে, অফিসের মাধ্যমে আমরা সেই ত্রাণ তহবিলটা আমরা বিতরণ করব। আমাদের 7 উপজেলায় কিন্তু আমরা ত্রাণ অলরেডি বিতরণ দিয়ে দিয়েছি, উপবরাদ্দ দিয়েছি, উপজেলা নির্বাহী অফিসাররা পেয়ে গেছে। যারা হচ্ছে এখন পানিবন্দী আছে এবং শেল্টার সেন্টারে উঠেছে তাদেরকে খাবার দেওয়া হচ্ছে।
বন্যা পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া সহ দুর্গত এলাকায় সহায়তা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠকে বন্যা কবলিত এলাকায় উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ সহ করণীয় নিয়ে আলোচনা হয় এবং দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মা। বৈঠকে চলমান বন্যা পরিস্থিতি এবং এর নানান দিক ও করণীয় নিয়ে কথা হয়েছে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। এ সময় ভারতীয় হাই কমিশনার ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানান ভারতে অটোমেটিক বাঁধ ভেঙে পানি বাংলাদেশে ঢুকেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা বলেছেন, দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় সরকারের সার্বিক প্রস্তুতি রয়েছে। গতকাল সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। বলেন, বন্যা কবলিত এলাকায় সেনাবাহিনীর সহায়তা উদ্ধার কাজ শুরু হয়েছে। বাস্তুচ্যুতদের মাঝে ত্রাণ সরবরাহ করার নির্দেশনা দেওয়া হয়েছে। ভারতের অংশে বাঁধ খুলে দেওয়ার বিষয়ে সরকারিভাবে কোনো তথ্য নেই, তবে ভারতের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি। ফটোকপি হচ্ছে আপনারা 444টি মেডিকেল টিম কাজ করছে। তাছাড়া ফেনী জেলায় বিশেষ করে উপদ্রুত এলাকায় সেনাবাহিনী এবং নৌবাহিনী উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন। সেনাবাহিনী থেকে 160 জন সদস্য 40টি উদ্ধারকারী যান ফেনী জেলায় প্রেরণ করেছে এবং একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। নৌবাহিনীর 71 জন সদস্য এবং 8টি উদ্ধারকারী যান কাজ করছে। এছাড়া বিজিবি সহ অন্যান্যরা নৌযান নিয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। ভারী ও অতি ভারী বৃষ্টিতে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি ঘটেছে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পানি উন্নয়ন বোর্ডের এই সংস্থা বৃহস্পতিবার বলেছে, আগামী 24 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে এবং দেশের দক্ষিণ পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাত কমে আসতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা রাজ্যের অভ্যন্তরীণ অববাহিকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। ফলে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি ঘটেছে। এদিকে ঢাকা সহ দেশের 11টি অঞ্চলের উপর দিয়ে 60 কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশি গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠায় পাশে থাকবে জাতিসংঘ। পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার কথাও জানান জাতিসংঘের প্রতিনিধি দলের প্রধান। জাতিসংঘের প্রতিনিধি দলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন। জাতিসংঘের প্রতিনিধি দলের প্রধান বরি মঙ্গোভেন এই সময় বাংলাদেশের তরুণদের সাহস, মানবাধিকার, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধার প্রশংসা করেন। সংশ্লিষ্টরা জানান, বিশেষজ্ঞ এই দলটির প্রতিনিধিরা আলোচনা করবেন অন্তর্বর্তী সরকারের সঙ্গে। তারাই মাঠ পর্যায়ে তদন্তকারীদের জন্য কর্মপরিকল্পনা ঠিক করবেন। 28 আগস্ট পর্যন্ত বিভিন্ন পর্যায়ে বৈঠক করবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। দলটির বাংলাদেশে প্রায় 1 সপ্তাহ ধরে সফর করার কথা রয়েছে। কয়েকজন উপদেষ্টা ও মানবাধিকার কর্মীদের সঙ্গে বৈঠক করবে দলটি। রাজধানীর নিউ মার্কেট এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে মাথার পেছনে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আনিসুল হক, আসাদুজ্জামান খান কামাল, সালমান এফ রহমান ও আরাফাত সহ 130 জনের নামে নিউ মার্কেট থানায় এই মামলা দায়ের করেছেন নিহতের আত্মীয় আব্দুর রহমান। এছাড়া অজ্ঞাতনামা আরও 250 থেকে 300 জনকে আসামি করা হয়েছে এই মামলায়। নারায়ণগঞ্জ সিদ্দিরগঞ্জের শিমিরাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হুসাইন নামে এক শিশু গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ 38 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া নরসিংদীতে ডাব বিক্রেতাকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 81 জনের নামে আদালতে মামলা হয়েছে। বাংলাদেশে আর কোনো আয়না ঘর থাকবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ভিন্ন মতের মানুষদের আয়না ঘরে নিয়ে নির্যাতন চালিয়ে আওয়ামী লীগ সরকার মানবাধিকার লঙ্ঘনের সীমানা ছাড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি। এশিয়ান টেলিভিশনের সাথে একান্ত সাক্ষাৎকারে আয়না ঘরের সেই দুর্বিষহ স্মৃতি স্মরণ করেন সালাউদ্দিন আহমেদ। আরও জানাচ্ছেন মন্ডল এনাম, ক্যামেরায় ছিলেন আনসারুল ইসলাম। স্বৈরাচার হাসিনার নির্দেশেই সাদা পোশাকে অস্ত্রধারী আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন আহমেদকে উঠিয়ে নিয়ে যায়। 62 দিন পর ওই বছরের 11 মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। অবর্ণনীয় সেসব দিন পার করে কিভাবে ফিরলেন তিনি সে কথা বলছিলেন এশিয়ান টেলিভিশনের ক্যামেরায়। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে কিছু অস্ত্রধারী লোক চোখ বেঁধে হাত বেঁধে নিয়ে যায় এবং তারা প্রায় আধা ঘন্টার মতো ড্রাইভ করে একটা জায়গায় নিয়ে যায়, যেখানে আমাকে একটা কক্ষে একটা কুঠুরিতে বন্দি করে রাখে প্রায় 61 দিন। সেই কুঠুরির বর্ণনা হচ্ছে 5 ফিট বাই 10 ফিটের মতো হবে। 9 বছর পর দেশে ফেরা বিএনপির এই নেতা জানান, রাষ্ট্রের এমন কোনো অঙ্গ নেই যেটি স্বৈরাচার হাসিনা সরকার ধ্বংস করেনি। প্রশাসন A to Z দলীয়করণ করা হয়েছে। নির্বাচন কমিশন এটা যেন একটা তাদের অধীনে মন্ত্রণালয়ের মতো অবস্থা করে রাখা হয়েছে। দুর্নীতি দমন কমিশন বিরোধী দল মতকে দমন করার একটা হাতিয়ার পরিণত করা হয়েছে। এইভাবে পাবলিক সার্ভিস কমিশনের মধ্য দিয়ে কেবল ছাত্রলীগ আওয়ামী লীগ ক্যাডারদেরকে নিযুক্ত করার একটা টুলসে পরিণত করা হয়েছে। রাষ্ট্রের কোনো অঙ্গকে তারা বাদ রাখেনি যেটা ধ্বংস হতে বাকি আছে। এ সময় তিনি আর বলেন, ধ্বংসপ্রায় রাষ্ট্রকে সংস্কার করে স্বাভাবিক অবস্থায় ফেরাতে অন্তর্বর্তী সরকারের সময়ের প্রয়োজন রয়েছে। আগামী নির্বাচন সহসায় করা সম্ভব না বলেও মনে করেন তিনি। তাদেরকে যদি আমরা এখন 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করতে বলি, সবাই বলবে যে এটা হয়তোবা সম্ভব হবে না। তার মধ্যে নির্বাচন কমিশনের সংস্কার, পুলিশি সংস্কার, প্রশাসনিক সংস্কার এবং আর কিছু প্রয়োজনীয় সংস্কার সাধন করে এমন একটা অ্যাটমসফিয়ার, মানে ইলেকশন কন্ডাক্ট করার জন্য একটা কন্ডাক্টিভ অ্যাটমসফিয়ার তারা সৃষ্টি করে নির্বাচন দিতে পারেন। ক্ষমতায় টিকে থাকতে জনগণের জানমাল সহ রাষ্ট্রের সীমাহীন ক্ষতি করার মানসিকতার আর কেউ যেন রাজনীতিতে না করে, সেই দাবিও করেন সালাউদ্দিন আহমেদ। একদলীয় বাকশালী রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন কেউ যেন না দেখতে পারে। যে রাষ্ট্র ব্যবস্থায় একদলীয় শাসন কাঠামো, একদলীয় রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন যেন কেউ না দেখতে পারে। এদেশের 71 সালের স্বাধীনতা সংগ্রামে, স্বাধীনতা যুদ্ধে শহীদদের সেই আকাঙ্ক্ষা ছিল, তাদের সেই আকাঙ্ক্ষাকে, তাদের সেই আশাকে, সেই চেতনাকে বাস্তবায়ন করতে হবে। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুস সালাম পিন্টুর নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ করেছে টাঙ্গাইল সালাম পিন্টু মুক্তি পরিষদ, জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এই সমাবেশ হয়। আব্দুস সালাম পিন্টু পরিষদের সভাপতি শ্যামল হৌরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সান সহ অনেকে। এই সময় জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এই সময় বক্তারা দ্রুত সময়ের মধ্যে সালাম মিন্টুকে নিঃশর্ত মুক্তি দাবি জানান। মির্জাপুরে বাসতৈল মোহাম্মদ মনসুর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরান হোসেনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্কুল কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী। বৃহস্পতিবার বেলা 12টার দিকে গোড়াই সখীপুর আঞ্চলিক সড়কে প্রায় ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ মিছিল হয়। এ সময় বক্তারা বলেন, ছাত্রীদের যৌন নিপীড়ন, বিদ্যালয়ের উন্নয়ন ফান্ডের টাকা আত্মসাৎ, কর্মচারী ও শিক্ষক নিয়োগে ঘুষ বাণিজ্য, সরকারি টিন বিক্রি, অতিরিক্ত বেতন আদায় সহ তার বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। তাই প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করেন তারা, যদিও প্রধান শিক্ষকের দাবি অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। পটুয়াখালীর কুয়াকাটার চিহ্নিত সন্ত্রাসী রহমান গাজী, নাসির গাজী, মিরাজ গাজীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মহিপুর থানার লতাচাপলি ইউনিয়নের ডঙ্কুপাড়া বটতলা এলাকার ভুক্তভোগী 5 শতাধিক মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। ভুক্তভোগীরা জানান, সন্ত্রাসী মিরাজ গাজী আওয়ামী সরকারের ক্ষমতার অপব্যবহার করে 2010 সালে রুবেল হাওলাদার নামে এক মোটরসাইকেল চালককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে। শাহিন নামের আরেক মোটরসাইকেল চালককে ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়।
নওগাঁয় সাধারণ মানুষের তোপের মুখে পড়ে এক ইউপি চেয়ারম্যানের স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার বেলা 12টায় সময় মান্দা উপজেলায় পরানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জ্বল তার পদত্যাগপত্র গ্রাম পুলিশের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রেরণ করেন। এই সময় ইউপি সচিব অভয় কুমারও পদত্যাগ করেন। বৈষম্য বিরোধীরা জানায়, দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ, স্বেচ্ছাচারিত ও অনিয়মের অভিযোগ উঠায় তিনি নিজেই পদত্যাগ করেন। গাইবান্ধার শাহঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও শাহঘাটা সদর আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন সুইট এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তার অপসারণ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে শাহঘাটা থানার সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন শাহঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রৌফ মিয়া, ইউপি সদস্য গোলাম হোসেন, ভুক্তভোগী এলাকাবাসী মুর্শেদা বেগম, গীতা রানী, ইদ্রিস আলী, থান্দু, হালম মিয়া সহ অন্যান্যরা। বক্তারা বলেন, বর্তমান চেয়ারম্যান ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন, ভূমি দখল, টেন্ডার চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড সহ নানা অনিয়ম ও দুর্নীতি করেছেন। ময়মনসিংহের হালুয়াঘাট ছাত্রদল ৫ নম্বর গাজীর ভিটা ইউনিয়ন শাখার সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে মতবিনিময় সভা হয়েছে। ভাষা শহীদ আব্দুল জব্বার স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ হলরুমের আয়োজন করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি আফজাল এইস খানের নির্দেশে মতবিনিময় সভার আয়োজন করা হয়। রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদলের সভাপতি নূরে আলম, লুৎফর রহমান, বিপুল ঘোষ, সারওয়ার হোসেন সহ আরও অনেকেই। কক্সবাজারের ঈদগাঁও ও রাম উপজেলায় বন্যা দুর্গত এলাকায় শুকনো খাবার বিতরণ করেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল। এ সময় তিনি পানিবন্দী মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মী সহ সমর্থকদের এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর বাবু সহ আর অনেকেই। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের পানিবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন উপজেলা বিএনপি নেতা শফিকুর রহমান ভূঁইয়া। সকাল থেকে রাত পর্যন্ত পানিবন্দী এলাকায় এই খাদ্য সামগ্রী বিতরণ করেন রায়পুর উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুর রহমান ভূঁইয়া। এই সময় তার সাথে ছিলেন ইউনিয়ন ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। শফিকুর রহমান ভূঁইয়া জানান, পানিবন্দী মানুষের কষ্ট লাঘবে তাদের এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম। এবার বাণিজ্য সংবাদ। সেনাবাহিনীর প্রধান এবং ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এই সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, সেনা সদর ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সেই সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে এফবিসিসিআর সভাপতি মাহবুল আলম, আইসিসিবির সভাপতি মাহবুর রহমান, আব্দুল আউয়াল মিন্টু, মীর নাসির হোসেন, এ কে আজাদ, মোহাম্মদ জসিমউদ্দিন, তপন চৌধুরী সহ আর অনেকেই উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ। উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যে ভয়াবহ বন্যায় বুধবার 14 জনের মৃত্যু হয়েছে। সেখানকার 8 জেলার আশ্রয়কেন্দ্রে গেছেন 34,000-এরও বেশি মানুষ। এই বন্যা ইতিমধ্যে সহস্রাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। কর্মকর্তাদের বরাতে সংবাদ মাধ্যমটি লিখেছে, দক্ষিণ ত্রিপুরা, গোমতী ও খোয়াই জেলায় 12 বছরের এক কিশোরী সহ 14 জন মারা গেছেন। কর্মকর্তা বলেছেন, ত্রিপুরার সবশেষ 48 ঘণ্টায় ভূমিধস ও অবিরাম বর্ষণে ডুবে একই পরিবারের 3 জন সহ 9 জনের মৃত্যু হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। বরি আবহাওয়ার কারণে বুধ ও বৃহস্পতিবার বন্ধ রাখা হয়েছে সব স্কুল। জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী সহ সরকারি বিভিন্ন সংস্থা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের উত্তরাঞ্চলে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আসাম, মেঘালয় ও ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড ম্যারিন ফিশারিজ প্রজেক্টের কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দের চাকরি রাজস্ব খাতে স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার মৎস্য ভবনের সামনে মেরিন ফিশারিজ অফিসার মোহাম্মদ সাইদুর রহমানের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এ সময় বক্তারা তাদের দাবিগুলো তুলে ধরেন এবং বলেন এই খাতের কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থায়ীকরণ করতে হবে। সাবেক কাস্টমস কমিশনার হুমায়ুন কবিরের বিরুদ্ধে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানানো হয়েছে। এশিয়ান টেলিভিশনে পাঠানো এক প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয়েছে, গত 18 আগস্ট এশিয়ান টিভিতে প্রচারিত সিন্ডিকেট করে সম্পদের পাহাড় গড়েছেন সাবেক কাস্টমস কমিশনার SM হুমায়ুন কবির শিরোনামে যে সংবাদ প্রচার করা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন। তিনি দাবি করেছেন কোনো সিন্ডিকেটের সাথে জড়িত নন তিনি শেয়ার বাজারের কোনো কেলেঙ্কারির সঙ্গেও জড়িত নন, এমনকি কর মৌকুফের বিষয়ে তার কোনো ক্ষমতা নেই বলেও এতে দাবি করা হয়েছে। এদিকে উক্ত সংবাদে উল্লেখিত গাড়ির বিষয়টি মিথ্যা বানোয়াট উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছে অটো ইম্পোর্ট লিমিটেড। এ পর্যায়ে চট্টগ্রাম সংবাদ। উপকূলীয় বন বিভাগ চট্টগ্রাম এবং চট্টগ্রাম মৎস্য বন্দর কর্মকর্তাদের প্রতারণা, দুর্নীতি ও হয়রানির প্রতিবাদে এবং ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী। চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অমিত আইচ বলেন, উপকূলীয় বন বিভাগ একটি অকেজো ঘোষিত জাহাজ বিক্রয়ের উদ্দেশ্যে জাতীয় স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে দরপত্র আহ্বান করলে তারা সর্বোচ্চ দরদাতা হিসেবে জাহাজটি কিনে নেন, কিন্তু কিনে নেওয়ার পর তারা সেটির কাজ করতে গেলে এতে বাধা প্রদান করেন বন্দরের নির্বাহী প্রকৌশলী মেহেদি হাসান। এ সময় উপস্থিত ছিলেন মাহবুবুল আলম, শাকিল মোবারক ও ইসমাইল সহ অনেকেই। শেষ করবে এশিয়ান সকালের সংবাদের আগে BRB কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। ভারী বৃষ্টি ও উজানের পানিতে প্লাবিত 8 জেলা, পানিবন্দী 36 লাখ মানুষ। বন্যা মোকাবেলায় জরুরি পদক্ষেপের সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের, চাপ বাড়ায় ছাড়া হয়েছে প্রাণী। প্রধান উপদেষ্টাকে জানালেন ভারতের হাই কমিশনার। এবং গণ অভ্যুত্থানে হত্যা ও নৃশংসতার তদন্তে জাতিসংঘ প্রতিনিধি দল, গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস। এশিয়ান সকালের সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।